ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। তো কালকেরই আমি ইতিহাসের প্রশ্ন তোমাদের কাছে আলোচনা করেছিলাম, তোমরা যারা 2025-এ মাধ্যমিক দেবে। আজকের আমি পরীক্ষা হয়ে গেছে, আজকেরই পরীক্ষা হয়েছে একটি স্কুলের প্রশ্ন, ভূগোলের প্রশ্ন। তোমরা যারা 2025-এ মাধ্যমিক দিচ্ছ, তোমাদের টেস্ট পরীক্ষার প্রশ্ন, ভূগোলের প্রশ্ন। তো আবারও বলছি, তোমাদের প্রশ্ন সেটা হিসেবে তোমরা এটাও করে দেখো, এখান থেকে অনেক প্রশ্ন কিন্তু তোমরা কমন পেয়ে যাবে, বিশেষ করে যাদের পরীক্ষা হয়নি, প্র্যাকটিস সেট হিসাবে, যেহেতু এটা একটা স্কুলের প্রশ্ন। তো যাই হোক, প্রশ্নগুলো আমি তোমাদের কাছে আলোচনা করছি, উত্তরগুলো দেখো কতগুলো তোমরা পাচ্ছ, অবশ্যই কিন্তু কমেন্টে জানাও। প্রথম প্রশ্ন, ভূপৃষ্ঠের সমতলীকরণ প্রক্রিয়াকে কী বলা হয়? অবরোহণ, আরোহণ, পর্যায়ন, অগ্নিভবন। পরবর্তী প্রশ্ন, নদীর ক্ষয় ও সঞ্চয় কার্যের মাধ্যমে মিলিত ভূমিরূপ হলো প্লাবনভূমি, অশ্বক্ষুরাকৃতি হ্রদ, পলনচক্ষু, মিয়েন্ডার। আবারও বলছি, যাদের পরীক্ষা হয়নি অবশ্যই প্রশ্ন সেটটা ভালো করে করো, এখান থেকে প্রশ্ন তোমরা কমন পাবে। নিষ্ক্রিয় গ্যাসের অন্তর্গত হয় না ওজোন, আর্গন, হিলিয়াম, নিয়ন। পরবর্তীতে সাময়িক বায়ু হলো আয়ন বায়ু, মেরু বায়ু, পশ্চিমা বায়ু, মৌসুমী বায়ু। পরবর্তীতে কেন্দ্র বিমুখ শক্তির প্রভাবে সৃষ্ট জ্বরকে বলা হয় মুখ্য জ্বর, গৌণ জ্বর, ভরা জ্বর, মরা জ্বর। যেটা ঠিক অবশ্যই কিন্তু কমেন্টে জানাও। পরবর্তীতে সর্বাধিক দ্রুততম সমুদ্র স্রোতের নাম হলো উষ্ণ উপসাগরের স্রোত, উষ্ণ অ্যালনিনো স্রোত, উষ্ণ কুরোসীয় স্রোত, উষ্ণ মৌসুমী স্রোত। পরবর্তী বজ্র ব্যবস্থাপনার প্রাথমিক ধাপকে বলা হয় বজ্র ব্যবস্থাপনার প্রাথমিক ধাপকে বলা হয় বজ্র পৃথকীকরণ, ভরাটকরণ, নিষ্কাশন এবং কম্পোস্টিং, যেটা হবে অবশ্যই করতে হবে তোমাদের। বর্তমান ভারতের কেন্দ্রশাসিত অঞ্চলের মোট সংখ্যা হলো 9টি, 7টি, 10টি, 8টি। পরবর্তী প্রশ্ন, কচ্ছ উপদ্বীপের অগভীর লবণাক্ত জলাভূমিকে বলা হয় কয়াল, লেগুন, ওয়াদিরন। পরবর্তী পূর্ব হিমালয়ে দেখা যায় না চিরহীরত অরণ্য, মিশ্র অরণ্য, পাইন অরণ্য এবং সরলবর্গীয় অরণ্য। পরবর্তী প্রশ্ন, ভারতীয় কৃষির প্রধান বৈশিষ্ট্য হলো জীবিকা সত্তাভিত্তিক কৃষি, মৌসুমী নির্ভরতা, ক্ষুদ্রাকার জমি জোত এবং মানুষ জমি অনুপাত কম। অবশ্যই আমি বলে রাখছি, আবারও বলছি, যাদের পরীক্ষা হয়নি প্রশ্নগুলো খুব ভালো করে করো। ভারতের বৃহত্তম বেসরকারি ইস্পাত কারখানাটির নাম কি? টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি, দুর্গাপুর স্টিল প্ল্যান্ট, রৌরকেলা স্টিল প্ল্যান্ট এবং ভিলাই স্টিল প্ল্যান্ট। উন্নয়নের জীবনরেখা বলা হয় জলপথ, বিমানপথ, সড়কপথ, রেলপথ। পরবর্তী প্রশ্নে, টোপোসিট নম্বর 73C হলো মিলিয়ন সিট, ডিগ্রি সিট, ইঞ্চি সিট, হাফ সিট। এবার চলে যাই এসিকিউ টাইপের প্রশ্ন হিসাবে। নিচের শব্দগুলি শুদ্ধ ও অশুদ্ধ হলে পাশে অ লেখো, যেটা আছে আর কি। বায়ু প্রবাহের পথের সঙ্গে আড়াআড়ি গড়ে ওঠে শিব বালিয়াড়ি। পরবর্তী, পার্থিব তাপ বিকিরণ হয় দীর্ঘ তরঙ্গরূপে। অবশ্যই কিন্তু কোনটা ঠিক কোনটা ভুল তোমরা গেস করো, বা তোমরা প্রশ্নগুলো উত্তর অবশ্যই ভালো করে জেনে নাও। ঊর্ধ্বগামী বায়ু থেকে সৃষ্ট হয় না স্লিট, সংযোগ অবস্থায় মরা জ্বর হয়। কৃষিকাজের ফলে জলে ইউট্রোফিকেশন ঘটে। যথেষ্ট সোজা প্রশ্ন, কিন্তু প্রশ্ন সেটটা যথেষ্ট সোজা হয়েছে। তোমরা প্রত্যেকটা উত্তর কিন্তু নিজেই করো, যাতে তোমাদের প্র্যাকটিস সেট হিসাবে কিন্তু খুব ভালো করে একটা প্র্যাকটিস সেট পেয়ে যাও পরীক্ষার আগে। শিবালিকের পাদদেশে নুড়ি, পলি, বালি গঠিত মৃত্তিকাকে জেড বলে। সক্রিয় সেন্সর দিন রাতের যে কোনো সময় আলোক প্রতিফলন সংগ্রহ করতে সক্ষম। পরবর্তীতে উপযুক্ত শব্দ বিছিয়ে শূন্যস্থান পূরণ করো। নদীপথে ধাপযুক্ত ভূমিতে গড়ে ওঠে খরস্রোতকে ড্যাশ বলে। ড্যাশ উপত্যকা থেকে হিমবাহ উপত্যকার সৃষ্টি হয়। প্রাকৃতিক স্পঞ্জ হলো ড্যাশ। ফানেল আকৃতির চাওড়া মোহনার প্রবল জলোচ্ছ্বাসকে ড্যাশ বলে। বালি সমৃদ্ধ মরুমাটিকে ড্যাশ বলে। ড্যাশ হলো আখের চারা। ব্যয়বহুল পরিবহন হলো ড্যাশ। একটি ও দুটি বাক্যে উত্তর দাও। পর্বতের পাদদেশে হিমবাহ ও জলধারার যৌথ কাজে সৃষ্ট দীর্ঘ আঁকাবাঁকা শৈলশ্রেণীকে কী বলে? পরবর্তী, দিনের বেলায় পর্বতের ঢাল বরাবর ঊর্ধ্বগামী বায়ুকে কী বলে? চাঁদ, পৃথিবী ও সূর্যের সরল রৈখিক অবস্থানকে কী বলে? বজ্রকে সম্পদে পরিণত করার পদ্ধতিকে কী বলে? দক্ষিণ ভারতের দীর্ঘতম পশ্চিম বাহিনী নদীর নাম কি? বিভিন্ন ধরনের অর্থনৈতিক কার্যাবলীকে কোন শিল্পে সুগঠিত করে? ভারতের সর্বোচ্চ জনঘনত্ব বিশিষ্ট রাজ্যের নাম কি? ভূবৈচিত্র্য সূচক মানচিত্র এককহীন স্কেলের নাম। পরবর্তীতে ডান দিক এদিকে আছে কালবৈশাখী, কারেওয়া, রেলের বগি নির্মাণ কেন্দ্র, পারাদ্বীপ। এখানে আছে উড়িষ্যা, পেরাম্বুর, জম্মু কাশ্মীর, পশ্চিমবঙ্গ। কোনটা ঠিক হবে অবশ্যই তোমরা করো। পরবর্তীতে 2 নম্বরের প্রশ্ন, দোআব কাকে বলে অথবা ক্যাটালিসিস বলতে কী বোঝো? এই প্রশ্নগুলোর মধ্যে থেকে তোমরা দেখো আমি যে সাজেশন দিয়েছিলাম সেখান থেকে হুবহু প্রশ্ন কমন এসছে কিনা। পরবর্তী, শিশিরাঙ্ক বলতে কী বোঝো অথবা গায়েব কী? পরবর্তীতে জৈব ভঙ্গুর বজ্র কী অথবা স্ক্র্যাবার বলতে কী বোঝো? পরবর্তীতে রোহি কী অথবা চেক ড্যাম কী? পাঞ্জাব হরিয়ানা অঞ্চলের কৃষি উন্নতির 2টি সুফল লেখো অথবা সংযোজন ভিত্তিক শিল্প কাকে বলে? উপগ্রহ চিত্রের সংজ্ঞা দাও অথবা ভূবৈচিত্র্য সূচক মানচিত্রে 2টি ব্যবহার লেখো। এবার চলে 3 নম্বরের প্রশ্ন, অনুদ্রীগ ও বার্খার মালিয়ারির মধ্যে 3টি পার্থক্য অথবা জেড বায়ুর প্রভাবের সঙ্গে ভারতীয় মৌসুমী বায়ুর সম্পর্ক উল্লেখ। পরবর্তীতে প্রকৃতি অনুসারে বজ্রের উদাহরণ সহ শ্রেণীবিভাগ করো।
এবারে আছে বজ্র ব্যবস্থাপনা শিক্ষার্থীদের 3টি প্রভাব সংক্ষেপে আলোচনা করো। ভারতীয় ক্রান্তীয় চিরহরিৎ উদ্ভিদ ও ক্রান্তীয় পর্ণমোচী উদ্ভিদের বৈশিষ্ট্য 3টি পার্থক্য লেখো। পরবর্তীতে আধুনিক যোগাযোগ ব্যবস্থাগুলি আলোচনা করো। এটা সম্ভবত প্রশ্নটা উঠছে না বা উঠেনি। পরবর্তীতে উপগ্রহ চিত্রের প্রধান 3টি বৈশিষ্ট্য সংক্ষেপে আলোচনা করো এবং সংবেদন ব্যবস্থা সুবিধা ও অসুবিধাগুলো লেখো। আমি যে সাজেশন দিয়েছিলাম হুবহু কিন্তু সেই প্রশ্নগুলো এসছে। এবারে 5 নম্বরের প্রশ্ন, নদী ক্ষয়কার্যের ফলে সৃষ্ট 3টি ভূমিরূপ সম্পর্কে আলোচনা করো। পৃথিবীর নিয়ত বায়ু প্রবাহগুলির উৎপত্তি ও গতিপথ চিত্রসহ ব্যাখ্যা করো। শৈলক্ষয় বৃষ্টিপাত প্রভাবে কীভাবে সংগঠিত হয় তা উপযুক্ত উদাহরণসহ এবং চিত্রসহ বর্ণনা করো। পরবর্তীতে জোয়ার ভাটা সৃষ্টির কারণগুলি ব্যাখ্যা করো এবং যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। উত্তর ও দক্ষিণ ভারতের নদীগুলির মধ্যে প্রাকৃতিক বৈশিষ্ট্যের পার্থক্য আলোচনা করো। ভারতে চা চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশ বর্ণনা করো। পূর্ব ও মধ্য ভারতের লৌহ ইস্পাত শিল্প গড়ে ওঠার প্রধান কারণগুলি ব্যাখ্যা করো। আরও একটি প্রশ্ন, ভারতের নগর গড়ে ওঠার প্রধান কারণগুলি আলোচনা করো। এবারে চলে আসি ম্যাপ পয়েন্টিংয়ে। লুনি নদীর শিবালিক পর্বতশ্রেণী, কাথিয়াবাড় বালি উপদ্বীপ, সর্বাধিক বৃষ্টিপাতযুক্ত অঞ্চল, একটি ম্যানগ্রোভ অরণ্য, জাতীয় রাজধানী দক্ষিণ ভারতের ম্যানচেস্টার, একটি লোহিত মৃত্তিকা অঞ্চল, হাইটেক বন্দর এবং ভারতের ডেট্রয়েট। এগুলো কিন্তু 2024 সালে যে সাজেশনটা আমি দিয়েছিলাম, আমি বলেছিলাম যে 2024 সালে সেই হুবহু এইগুলোই আসবে, প্রত্যেকটা সালে এইগুলোই আসে। আমি যেভাবে তোমাদের ম্যাপ পয়েন্টিংয়ে দিয়েছিলাম, অবশ্যই তোমরা সেখানে গিয়ে দেখো যে এই ম্যাপ পয়েন্টিংগুলো আছে কি নেই। তো এই যে প্রশ্ন সেটআপটা ভূগোলের আলোচনা করলাম, আজকেরই পরীক্ষা হয়েছে। যাই হোক, তোমাদের যাদের পরীক্ষা হয়নি প্রশ্ন সেটআপ হিসাবে অবশ্যই কিন্তু করে রাখো। এবং ইতিমধ্যে যারা যারা পার্সোনালিভাবে বা আমাকে হোয়াটসঅ্যাপ করে প্রশ্নগুলো পাঠিয়েছো, অনেকটাই সুবিধা হচ্ছে পরবর্তী সাজেশানগুলো তৈরি করার জন্য, তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য। যাই হোক, পরবর্তী প্রশ্নগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিতে একটা লাইক করে সাবস্ক্রাইব করে দাও, যাতে পরবর্তী ভিডিওগুলো তোমরা পেতে পারো। সর্বোপরি তোমাদের সাহায্য করার জন্য অবশ্যই আমি এইভাবে ভিডিওগুলো তোমাদের দিতে থাকবো, যাতে তোমাদের প্রত্যেকটি বিষয় নাম্বার পেতে আরও সুবিধা হয়।